operational condition যেখানে আমরা বলছি যে আমরা either we can employ aerobic process or anaerobic process, and in some cases we also employ anoxic process. তো এটা আমরা ক্লাসিফাই করি according to the operational condition. সেখানে অক্সিজেন সাপ্লাই থাকবে কি থাকবে না এগুলোর উপরে নির্ভর করছে এই ক্লাসিফিকেশনটা। আরেকভাবে আমরা ক্লাসিফাই করি সেটা হচ্ছে প্রসেসেস অ্যাকর্ডিং টু মাইক্রোবায়াল মেইনটেনেন্স ইন দ্য সিস্টেম। সিস্টেমের মধ্যে অর্থাৎ রিঅ্যাক্টর বা চেম্বার বা কম্পার্টমেন্ট যেটাই আমরা বলি না কেন, সেখানে বায়োলজিক্যাল প্রসেসটা কিভাবে, বায়োলজিক্যাল গ্রোথটা কিভাবে হয়, মাইক্রোবায়াল গ্রোথটা কিভাবে হয়, কোথায় হয়, সেটার উপরে ডিপেন্ড করে আমরা এটাকে ক্লাসিফাই করি। আমরা বলি আইদার সাসপেন্ডেড গ্রোথ প্রসেস অর অ্যাটাচড গ্রোথ প্রসেস অর ফিক্সড ফিল্ম প্রসেসেস। এখন এই সাসপেন্ডেড গ্রোথ প্রসেসের মধ্যেই কতগুলো প্রসেস আছে, যেমন আমরা বলি অ্যাক্টিভেটেড স্ল্যাশ প্রসেস। দিস ইজ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড প্রসেস অফ সুয়েজ ট্রিটমেন্ট গ্লোবালি। অক্সিডেশন রিচ এবং অক্সিডেশন লেগুন মেথডও আছে। অক্সিডেশন লেগুন বা স্টেবিলাইজেশন লেগুন অথবা স্টেবিলাইজেশন পন্ড একই কথা আর কি। হ্যাঁ, তো এটাও অনেক ওয়াইডলি ইউজ করা হয় আর কি, স্টেবিলাইজেশন পন্ড মেথড। এবং এটা বিশেষ করে ট্রপিক্যাল কান্ট্রির জন্য এটা খুব অ্যাপ্রোপ্রিয়েট বিকজ অফ দি টেম্পারেচার রেঞ্জ। এখানে টেম্পারেচার একটু হায়ার সাইডে থাকার জন্য এটা এখানে এই ন্যাচারাল প্রসেস, ইটস এ ন্যাচারাল প্রসেস। হ্যাঁ, পন্ড এখানে তোমার মেকানিক্যাল বা এনার্জি খুবই মিনিমাম রিকোয়ারমেন্ট আর কি। আমাদের বাংলাদেশে যে একমাত্র সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটা স্টেবিলাইজেশন পন্ড মেথড আর কি। আর আরেকটা মানে আমরা আরেকভাবে ক্লাসিফাই করি, সেটাকে আমরা বলি অ্যাটাচড গ্রোথ। এইটার একটা এক্সাম্পল হচ্ছে ট্রিকলিং ফিল্টার মেথড। ট্রিকলিং ফিল্টার মেথডটাও খুবই মানে ওল্ড মেথড, এবং এটা অনেক দেশে যেগুলো যে সমস্ত জায়গাতে অনেক আগে থেকে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেখানে তারা অনেক বেশি অ্যাপ্লাই করেছে এই ট্রিকলিং ফিল্টার মেথড। এটা এখন একটু অ্যাপ্লিকেশনটা কমে গেছে, বাট অ্যাক্টিভেটেড স্ল্যাশ প্রসেস এটা ইনক্রিজিংলি ইউজড আর কি। ওকে, যেটা আমি আলোচনা শুরু করেছিলাম তোমাদের ক্লাসে সেটা হচ্ছে বিওডি সম্পর্কে আমি তোমাদের একটু মানে ডিসকাশন শুরু করেছিলাম, কারণ বিওডি তোমরা টেস্ট করেছো ল্যাবরেটরিতে, বাট বিওডি কাইনেটিক্স নিয়ে তোমাদের তেমন মানে হয়নি তোমাদের কোনো আলোচনা এ পর্যন্ত। সেজন্য আমি মনে করেছি যে বিওডিটা যেহেতু দিস ইজ এ মেজার অফ দি স্ট্রেংথ অফ সুয়েজ, এবং আমরা যখন ট্রিটমেন্ট করে আমরা আসলে অ্যাচিভ করার চেষ্টা করি যে বিওডি কত কমলো আর কি। সুতরাং বিওডি ইজ এন ইন্ডিকেটর যে আমার সুয়েজের স্ট্রেংথ কত হলো এখন। তো যখন আমরা র সুয়েজ কনসিডার করি বিফোর দ্য ট্রিটমেন্ট, তখন যে বিওডিটা থাকে, ট্রিটমেন্ট করে আমরা সেই বিওডি লেভেলটাকেই একটা মিনিমাম লেভেলে নামিয়ে আনার চেষ্টা করি বিফোর ডিসপোজাল। তো সেই জন্য বিওডি সম্পর্কে আমাদের একটু ভালো ধারণা থাকতে হবে আর কি। এই জন্য ভাবছিলাম যে বিওডি সম্পর্কে তোমাদের একটু বলবো। আমি কিছু সময়, কয়েক মিনিট সময় এখন বিওডিতে স্পেন্ড করব। তোমরা এই সমস্ত টার্মিনোলজি গুলি জানো, বিওডি 5, বিওডি আলটিমেট বা সিওডি, এগুলি তোমরা নিশ্চয়ই অলরেডি জেনেছো আর কি। আচ্ছা, অ্যারোবিক ডিকম্পোজিশন, সিবিওডি এন্ড এনবিওডি। বিওডি কে আমরা এভাবে ক্লাসিফাই করতে পারি, একটা হচ্ছে কার্বনেশিয়াস বিওডি, একটা হচ্ছে নাইট্রোজেনাস বিওডি। কার্বনেশিয়াস বিওডি হচ্ছে যে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ফর ডিগ্রেডিং দি কার্বনেশিয়াস ম্যাটার, আর আরেকটা হচ্ছে নাইট্রোজেনাস ম্যাটার। কিন্তু দুইটাই মোরলেস ভেরি সিমিলার প্রসেস আর কি, কিন্তু একটা আরেকটার চাইতে একটু আগে পরে শুরু হয় আর কি। আমি জাস্ট কুইকলি যাচ্ছি, এখানে দেখো ডেফিনিশন দেওয়া আছে কার্বনেশিয়াস বিওডি, the amount of oxygen utilized by microorganisms, ওখানে একেবারে স্পেসিফিক টাইপ অফ মাইক্রোঅর্গানিজম বলা আছে, তারা কোথা থেকে কার্বন এন্ড এনার্জি পায় সেটার উপর নির্ভর করে আমরা ওইটাকে ক্লাসিফাই করি আর কি। The amount of oxygen utilized by microorganisms in performing oxidation of carbonaceous matter is called carbonaceous biochemical oxygen demand, or CBOD. The amount of oxygen consumed by microorganisms in performing oxidation of nitrogenous, especially ammonia, is called nitrogenous biochemical oxygen demand, or NBOD. আমি এই তোমরা নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন তো করেছো নিশ্চয়ই। আমি এটা বুঝিনি স্যার, আরেকবার শুনিয়ে না, নাইট্রিফিকেশন ডিনাইট্রিফিকেশন এগুলি পড়ো নাই স্যার? না স্যার। আচ্ছা, নাইট্রিফিকেশন হচ্ছে যখন তুমি অ্যামোনিয়াটাকে নাইট্রেটে রূপান্তরিত করো,
সেটা হচ্ছে নাইট্রিফিকেশন। আবার নাইট্রেট থেকে যখন এটা নাইট্রোজেন গ্যাসে ট্রান্সফর্ম হয়ে যায় সেটা হচ্ছে ডিনাইট্রিফিকেশন। তো এখানে কিছু ইকুয়েশন দেওয়া আছে, দেখো। যেখান থেকে শুরু করি, নাইট্রোজেন টাইড টু কমপ্লেক্স অর্গানিক মলিকুলস ইজ কনভার্টেড টু অ্যামোনিয়া বাই ব্যাকটেরিয়া and fungi. Ammonia is then converted by nitrifying bacteria first to nitrite and then to nitrate in aerobic environment according to the following reactions. অ্যামোনিয়াটা প্রথমে অক্সিডাইজড হয়ে প্রথমে নাইট্রাইট ফর্ম করে এবং সেটা একটা স্পেসিফিক গ্রুপ অফ ব্যাকটেরিয়া দিয়ে হয় এবং সেই ব্যাকটেরিয়ার গ্রুপটা হচ্ছে নাইট্রোসোমোনাস। এই গ্রুপ দিয়ে দেখো অ্যামোনিয়া প্লাস এই রিঅ্যাকশন গুলো দেখো, অ্যামোনিয়া প্লাস অক্সিজেন রেজাল্টস ইন নাইট্রাইট NO2, এটা হচ্ছে নাইট্রেট। এইটা আবার ফার্দার অক্সিডাইজ হয় বাই নাইট্রোব্যাক্টার, তারপরে সেটা নাইট্রেট ফর্ম করে আর কি। হ্যাঁ, এই দুইটা ইকুয়েশনকে যদি আমি কম্বাইন করি তাহলেই আমাদের এই নাইট্রিফিকেশন রিঅ্যাকশন আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়া প্লাস অক্সিজেন, অ্যামোনিয়াটা অক্সিডাইজড হয়ে নাইট্রেট তৈরি করে, এটাই হচ্ছে নাইট্রিফিকেশন। While the carbonaceous organic matter can be readily oxidized by bacteria, decomposition of nitrogenous organic matter takes some time to start. এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের একটু খেয়াল করতে হবে আর কি। There is a time lag in the growth of nitrifying bacteria necessary for oxidation of nitrogenous matter. Normally, NBOD does not exert itself for at least 5 to 8 days. So most 5-day BOD tests are not affected by nitrification. ওই যে নাইট্রিফিকেশনের কথা বললাম একটু আগে, যে অ্যামোনিয়াটা কিভাবে নাইট্রেট এবং নাইট্রেটে রূপান্তরিত হয়, নাইট্রিফিকেশন, সেইটা বলা হচ্ছে যে there is lag. এখানে এই ছবিটা দেখো, এই ছবিটা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো এই সময়ের সঙ্গে আমাদের অক্সিজেন কনজাম্পশন। তার মানে হচ্ছে এই যে এখান থেকে তুমি কার্ভটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিওডি কার্ভ। এখানে এসে দেখো, এখানে এসে আবার উপরে উঠে গেল আর কি। স্যার শুরুর দিকে স্যার লাইনটা বাঁকা কেন স্যার? মানে এখানে শুরুর দিকে কি কমে গেছিল স্যার? কোথায়? এখানে? জি স্যার, জি স্যার। না না, এটা এমন কিছু না, এটা শুরুতে একটুখানি এরকম হতেই পারে আর কি। হ্যাঁ, এটা প্রসেসটা স্টার্ট হইতেও তো একটুখানি মানে সময় লেগে যায় আর কি। বাট এটা খুব সিগনিফিকেন্ট না, দিস ইজ নট সিগনিফিকেন্ট। আমার কথা হচ্ছে যে এখান থেকে শুরু হলো, শুরু হয়ে এখান থেকে এসে দেখো এটা উপরে উঠে গেল আর কি। তাহলে এইটা হচ্ছে তোমার টোটাল বিওডি কার্ভ। আর যখন আমরা 5-day বিওডি করি, দেখো এই যে এটা দেখানো হয়েছে, এই যে 5 দিনের বিওডি, এবং বলা হচ্ছে যে এই যে নাইট্রোজেনাস বিওডি যেটা NBOD, সেটা 5 দিনের আগে শুরু হয় না, 5 to 8 days পরে শুরু হয় আর কি। এইখান থেকে দেখো এই যে এই পয়েন্ট থেকে তোমার নাইট্রোজেনাস ম্যাটার অক্সিডেশন শুরু হয় আর কি। তার মানে যদি তুমি মানে অ্যাকচুয়াল কার্ভটাতে দেখো তাহলে এই বরাবর উঠে গেলে এইখান থেকে তোমার এটা শুট করলো আর কি, উপরে উঠে গেল। তাহলে এইটা হচ্ছে টোটাল বিওডি। তার মানে এইখানে কিন্তু তোমার কার্বনেশাস এবং নাইট্রোজেনাস বিওডি দুইটাই আছে টোটাল বিওডিতে আর কি। এখানে তোমার নাইট্রোজেনাস ম্যাটারটাও অক্সিডাইজড হচ্ছে। তো সুতরাং আমরা তো আসলে মানে বিওডি প্যারামিটার হিসেবে ইউজ করি 5-day বিওডি, তাই না? বিওডি 5টাকে আমরা কনসিডার করি। আর বিওডি 5টাকে কনসিডার করার উদ্দেশ্য হচ্ছে যে 5 দিনের মধ্যে আমাদের যে কার্বনেশাস বিওডি সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজড হয়ে যায় আর কি, মোর দেন 67% অথবা 2/3 স্যাটিসফ্যাকশন হয়ে যায়। সেজন্য আমরা 5-day বিওডিটাকেই কনসিডার করি অ্যাজ এন ইন্ডিকেটর বিওডি, অ্যাজ এন ইন্ডিকেটর, এবং ওখান থেকে তো আমরা আলটিমেট বিওডি বের করতেই পারি আর কি। সেজন্য বলা হচ্ছে যে নর্মালি NBOD ডাজ নট এক্সার্ট ইটসেলফ ফর অ্যাট লিস্ট 5 to 8 days. NBOD শুরু হয় এখান থেকে। তার কারণ হচ্ছে এই যে there is a time lag in the growth of nitrifying bacteria. যে গ্রুপ অফ ব্যাকটেরিয়া এই নাইট্রিফাই করবে বা নাইট্রোজেনাস ম্যাটারকে অক্সিডাইজ করবে, তাদের গ্রো করতে একটু সময় লেগে যায় আর কি। হ্যাঁ, সেজন্য এটা একটু ল্যাগিং থাকে আর কি। সো এই হচ্ছে তোমার NBOD আর CBODর মধ্যে তফাৎটা। আর নাইট্রিফিকেশন ইকুয়েশনটা এখানে তোমাকে একটা রিলেশনশিপ দেখাচ্ছে আর কি, যে অ্যামোনিয়া প্লাস অক্সিজেন, এটাকে যদি তুমি স্টয়কিওমেট্রিক অ্যাপ্লাই করে যদি দেখো তাহলে যে রিলেশনশিপটা আমরা পাই সেটা হচ্ছে অক্সিজেন রিকোয়ারমেন্ট ডিউ টু নাইট্রিফিকেশন is equal to 4.57 milligram per oxygen per milligram of nitrogen. এই রিলেশনশিপটাই শুধু এখানে দেখানোর চেষ্টা করছে। আর এখানে যেটা বলছে, ইট ইজ পসিবল টু ডিরেক্টলি ডিটারমিন দ্য NBOD ডিরেক্টলি ডিটারমিন করা যায় ইফ দ্য কনসেন্ট্রেশন অফ নাইট্রোজেন অ্যাজ অর্গানিক নাইট্রোজেন অ্যান্ড অ্যামোনিয়া নাইট্রোজেন ইজ নোন।
যেটাকে আমরা বলি টিকেএন, টোটাল জেলদাল নাইট্রোজেন। এটা তোমাদের ল্যাবরেটরিতে করানো হয়? টোটাল জেলদাল নাইট্রোজেন মনে হয় না, এটার আলাদা একটা সেট অফ ইকুইপমেন্ট লাগে আর কি করার জন্য। সেখানে তোমার ওই যে অর্গানিক নাইট্রোজেন এবং অ্যামোনিয়া নাইট্রোজেন এটাকে ডিটারমিন করা যায়। সেটা যদি করা যায় তাহলে আমরা এনবিওডিটা সহজে বের করতে পারি টিকেএন মাল্টিপ্লাইড বাই 4.57। এই যে 4.57 মিলিগ্রাম অফ অক্সিজেন ইজ রিকোয়ার্ড পার মিলিগ্রাম অফ নাইট্রোজেন। প্রতি মিলিগ্রাম নাইট্রোজেনকে অক্সিডাইজ করার জন্য 4.57 মিলিগ্রাম অক্সিজেন দরকার হয়। সেই ফ্যাক্টরটা দিয়ে আমরা যদি টোটাল জেলদাল নাইট্রোজেন, যেটা কিনা সামেশন অফ অর্গানিক নাইট্রোজেন এন্ড অ্যামোনিয়া নাইট্রোজেন, এইটা যদি আমাদের জানা থাকে, টিকেন যদি জানা থাকে, টিকেন আমরা ল্যাবরেটরিতে ডিটারমিন করতে পারি, রাইট? এটা যদি আমরা বের করতে পারি তাহলে এই 4.57 এই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে উই ক্যান রেডিলি গেট এনবিওডি। আর এখানে বলা হচ্ছে ইচ 10 মিলিগ্রাম নাইট্রোজেন পার লিটার exerts a 45.7 মিলিগ্রাম অফ অক্সিজেন পার লিটার অক্সিজেন ডিমান্ড। ওই যে এটাই আর কি, মনে করো যে এখানে তো বলা হচ্ছে এত মিলিগ্রাম অফ, তাহলে এটাকে 10 টাইমস হয়ে গেল আর কি 45.7। Okay, TCAN total gel nitrogen can be determined in the laboratory from which ultimate NBUD can be calculated. এটা জাস্ট একটা রিলেশনশিপ দেখানো হচ্ছে যে কিভাবে আমরা NBUD টা ডিটারমিন করতে পারি আর কি। আমরা সিবিইউডি কাইনেটিক্সে আসতে চাই বিকজ এইটা খুব ইম্পর্টেন্ট আর কি, আমাদেরকে এইটা বুঝতে হবে। কারণ হচ্ছে যে ধরনের কার্বনেশাস অর্গানিক ম্যাটার আমরা মানে পাই আর কি, সেগুলোর সোর্স সবগুলো একরকম না। All carbonaceous compounds are not easily or completely oxidized or biodegraded. Also, the rate of oxidation may vary widely among different sources of organic matter. বিভিন্ন সোর্স থেকে অর্গানিক ম্যাটার আসে, সুতরাং ইটস এ কম্বিনেশন অফ অর্গানিক ম্যাটার ফ্রম ভেরিয়াস সোর্সেস। সবগুলো সোর্স থেকে যে প্রত্যেকটা সোর্সের অর্গানিক ম্যাটার একই রেটে ডিগ্রেডেড হবে এমনটা না। For example, carbon content in tree leaves is not as biodegradable as the carbon content in sugar. তো সুতরাং ওই ডিগ্রেডেবিলিটির ভেরিয়েশন আছে। Further, most wastes are complex mixture of chemicals. For example, tree leaves, sugar present in differing amounts and each with a different level of biodegradability. This variable characteristics of oxygen demanding waste is accommodated through BOD kinetics. এই জন্য আমাদেরকে kinetics স্টাডি করতে হয় আর কি, because it's a combination of organics from different sources যাদের biodegradability different আর কি। Okay, consider the oxidation of organic matter in a water sample as a function of time. সময়ের সাথে যদি আমরা এই অক্সিডেশন অফ অর্গানিক ম্যাটারটা কনসিডার করি তাহলে এই ফিগারের দিকে একটু খেয়াল করো। এই ফিগারটা হচ্ছে তোমার বিওডি, এদিকে হচ্ছে বিওডি রিমেইনিং আর এদিকে হচ্ছে সময়। তার মানে হচ্ছে বিওডি রিমেইনিং মানে হচ্ছে এখান থেকে যদি শুরু করে 0 টাইমে যদি শুরু করি তাহলে পুরোটাই রিমেইনিং আর কি, কোনো স্যাটিসফ্যাকশন হয় নাই বা বিওডি এক্সারশন হয় নাই আর কি। কিন্তু আমরা যত সময়ের সাথে সাথে আগাবো তার মানে হচ্ছে বিওডি রিমেইনিং এর পরিমাণটা কমতে থাকবে আর কি, ঠিক আছে? তো এট আ সার্টেন টাইম টি, এটা তো বিওডি রিমেইনিং আমরা বলছি LT, ঠিক আছে? আর এটা হচ্ছে বিওডি টি আর এটা হচ্ছে LT। বিওডি টি মানে হচ্ছে স্যাটিসফাইড, it has been exerted already, oxidized, আর এটা হচ্ছে রিমেইনিং আর কি। তো সুতরাং এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি বাই দিস এক্সপ্রেশন LT equals L naught e to the power minus KT। কিভাবে আসলে আমরা এখানে দেখি, at t equal to 0 yt is 0। হ্যাঁ, yt মানে হচ্ছে এই যে এইটা বিওডি। আচ্ছা, that is no CBOD has been exerted. LT is equal to L0, the ultimate CBOD, that is all the potentials for oxygen consumption remains. এখানে LT টা, এদিকে তো LT, এটা এই পয়েন্টটাকে আমরা বলছি L0, L naught বা L0, যেটা আমরা বলতেছি যে at time t equal to 0 LT is equal to L naught, মানে BOD রিমেইনিং পুরোটাই, সেটাকে আমরা বলছি L naught, মানে কোনো BOD স্যাটিসফাইড হয় নাই বা কোনো BOD এক্সারশন হয় নাই। ওকে, মানে পুরোটাই রয়ে গেছে এখন পর্যন্ত, যেটা পুরোটাই অক্সিডাইজড হতে হবে আর কি। আচ্ছা,
As the oxidation process begins, oxygen is consumed, CBOD exerted, YT increases. YT increases. এখানে আসো তুমি আবার এটাকে এই কার্ভটাকে যদি আমি YT কার্ভ বলি আর কি, যত আমার সময় যাচ্ছে এই বিওডিটা ইউটিলাইজড হচ্ছে, তার মানে YT-টা বাড়ছে আর কি, এটা বাড়ছে, এই YT-টা বাড়ছে। Potential to consume oxygen is reduced, CBOD remaining, LT decreases. হ্যাঁ, একইভাবে দুইটা কার্ভ একই রকমই আর কি। এখানে যদি আমি বলি এটা হচ্ছে বিওডি রিমেইনিং আর এটা হচ্ছে বিওডি ইউটিলাইজড আর কি, দুইটাকে জাস্ট মানে অপোজিট করে দেখানো আর কি। তো তাহলে যত সময় বাড়বে তত আমার এই বিওডি ইউটিলাইজডটা বাড়বে, তার মানে YT বাড়বে আর রিমেইনিংটা কমবে, L নটটা কমে যাবে। দেখো এখানে LT হচ্ছে তোমার L নট আর এখানে LT হয়ে যাচ্ছে খুবই কম, তার মানে এই পর্যন্ত বিওডি স্যাটিসফ্যাকশন হয়ে গেছে, এক্সারশন হয়ে গেছে। সো আফটার দ্যাট the rate at which CBOD is exerted is rapid at first but later slows and eventually reaches zero when all the biodegradable organics have been oxidized. হ্যাঁ, তুমি এটি দেখো আবার এই ফিগারটাই দেখো যে এখানে তো খুব মানে ফাস্টার এক্সারশন হচ্ছে আর কি, সিবিওডি এক্সারশন হচ্ছে আর কি। তারপরে আস্তে আস্তে রেটটা কমে যাচ্ছে এবং একটা সময় এসে জিরো রেট ইজ জিরো আর কি, when all the biodegradable organics have been oxidized. The total amount of oxygen consumed in oxidizing the waste defines the ultimate CBOD. Total amount of oxygen consumed in oxidizing the waste defines the ultimate CBOD. Total complete oxidation এর জন্য যে পরিমাণ অক্সিজেনটা প্রয়োজন হয় সেটাই হচ্ছে আলটিমেট বিওডি। Exponential decline of CBOD remaining L can be modeled as a first order decay. যেখানে যেটা L এর কথা বলছি আমরা, এটা একটা ফার্স্ট অর্ডার ডিকে, যেহেতু এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে আর কি, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল ডিক্লাইন হচ্ছে, সেটাকে আমরা এইভাবে এটা দিয়ে মডেল করতে পারি। DL dt equals is proportional to L, তার মানে চেঞ্জ অফ the rate of change of L is proportional to L remaining আর কি, ঠিক আছে? সেটাকে আমরা এখানে এই এক্সপ্রেশন দিয়ে বলতে পারি DL dt equals minus KL, হ্যাঁ, যেখানে K টাকে আমরা বলি বিওডি রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট পার ডে, আর এটা মাইনাস বিকজ ইট ইজ ডিক্লাইনিং। আর এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই LT equals L naught e to the power minus KT। হ্যাঁ, এটাকে যদি আমরা টাইম 0 থেকে t এটা এইভাবে ইন্টিগ্রেট করি তাহলে আমরা এই এক্সপ্রেশনটা পাই LT equals L naught e to the power minus KT। এইখানে এই যে এখানে এই ছবিতে এটাই দেখানো আছে যে LTর এক্সপ্রেশনটা হচ্ছে L naught e to the power minus KT, তার মানে BOD remaining is equal to ultimate BOD into e to the power minus KT, যেহেতু মানে লগারিদমিক ডিক্লাইন হচ্ছে আর কি। ওকে, এখন কনসিডারিং ফিগার বি, এই ফিগারটা আবার কনসিডার যদি করি, হিয়ার CBOD exerted at any time t YT, CBOD exerted at any time t, এটা is given by the difference between the ultimate CBOD L naught and the CBOD remaining LT। মানে YT টা হচ্ছে L naught minus LT, YT টা হচ্ছে CBOD exerted যেটা স্যাটিসফাইড হয়ে গেছে আর কি, সেইটা is equal to ultimate CBOD minus CBOD remaining। আলটিমেট CBOD টা মানে হচ্ছে যে at the beginning, মানে তখন পুরো অর্গানিক্সটাই রয়ে গেছে আনঅক্সাইডাইজড, সেটাকে আমরা ডিনোট করছি L naught দিয়ে, ওইটাকে আমরা বলি আলটিমেট বিওডি। হ্যাঁ, ওইটা যখন ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে তাহলে যে পরিমাণ অক্সিজেন কনজিউমড হবে সেটাই হচ্ছে আলটিমেট বিওডি। আর LT টা হচ্ছে বিওডি রিমেইনিং এট টাইম t। তো সুতরাং CBOD exerted at time t denoted by YT is equal to L naught minus LT। এইখানে যদি আগের ইকুয়েশনটা যদি আমি এই ইকুয়েশনের মধ্যে সাবস্টিটিউট করি, LT টাকে যদি আমি সাবস্টিটিউট করি বাই দ্যাট ইকুয়েশন, এই যে এখান থেকে এই LT equals to L naught e to the power minus KT, এই ভ্যালুটা যদি আমি ওই ইকুয়েশনে সাবস্টিটিউট করি তাহলে আমরা YT is equal to পাই হচ্ছে YT equals L naught
ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এখানে এলটির ভ্যালুটা সাবস্টিটিউট করে মানে এখানে বসিয়ে দিলাম আর কি আগের ইকুয়েশন থেকে। এটাকে রিঅ্যারেঞ্জ করে আমরা যেটা পাই এল নট ইকুয়ালস ওয়াইটি divided by 1 minus e to the power minus kt. So this is the model. This is the kinetic model for BOD. ঠিক আছে, L naught হচ্ছে তোমার ultimate BOD, YT হচ্ছে BOD exerted at any time t। তার মানে যদি আমি BOD 5 বের করতে চাই তাহলে t এর ভ্যালুটা হবে 5 আর এই y টা হচ্ছে BOD, তাহলে এইটা হবে BOD 5। এইটা সমান সমান আমরা বের করতে পারি, আমাদের আলটিমেট BOD-টা জানা থাকতে হবে। তাহলে আমরা কে ভ্যালু আমরা জানবো আর টি তো 5। আমরা এখনই একটা প্রবলেম করব, তাহলে তুমি আর জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবে। সো দিস ইজ দি এক্সপ্রেশন, দিস ইজ দি মডেল, BOD মডেল। L naught equals YT over 1 minus e to the power minus KT. ওকে, এখানে NBOD সম্পর্কে, NBOD কাইনেটিক্স সম্পর্কে যেটা বলার পয়েন্ট হচ্ছে NBOD behaves in an almost identical fashion. একইভাবে CBOD যেভাবে বিহেভ করে ঠিক একইভাবে NBOD বিহেভ করে। Exertion of NBOD follows first order kinetics, আগেরটা CBOD এর মতোই। The above equations apply substituting n small n আর capital N and K for Y, L and K. একইভাবে just same equation, NBOD is initiated well after CBOD has begun to be exerted, যেটা একটু আগে আমরা বললাম যে অনেক পরে এটা এক্সারশনটা শুরু হয়, but kinetics is the same. CBOD rate constant, ওই যে K যেটা আসছে সেটা একটু দেখো। The reaction rate constant K is a measure of the biodegradability of a waste. Magnitude of K is related to nature of waste. Typical ranges of values of K, untreated sewage হলে K ভ্যালুটা 0.35 থেকে 0.7 পার ডে, ট্রিটেড সুয়েজ সাধারণত একটু কম হয় 0.1 থেকে 0.35 পার ডে, আর আনপলিউটেড রিভার ওয়াটার তো আরো কম হয় less than 0.05 পার ডে। সো দিস আর দি টাইপিক্যাল ভ্যালুজ অফ K। এটা হচ্ছে BOD রেট কনস্ট্যান্ট বা রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট, যেটা আমরা ওই একটু আগে যে ইকুয়েশনে দেখলাম সেখানে তোমাদের যে Kটা এখানে এই K, এই K ভ্যালুটা আর কি। হ্যাঁ, ওকে। আরেকটা বিষয় এখানে তোমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টেম্পারেচারের বিষয়টা, কারণ এটা ভেরি মাচ সেন্সিটিভ টু টেম্পারেচার চেঞ্জ। হ্যাঁ, এই যে BOD রিঅ্যাকশন বলি আর BOD কাইনেটিক্স বলি অথবা বায়োডিগ্রেডেশন বলি বা ডিগ্রেডেবিলিটি বলি, ইট ইজ ভেরি মাচ সেন্সিটিভ টু টেম্পারেচার চেঞ্জ। সুতরাং ভ্যালুস ফর CBOD রিঅ্যাকশন রেট কোএফিশিয়েন্ট ভ্যারি উইথ টেম্পারেচার, দ্যাট ইজ ফর শিওর। হ্যাঁ, টেম্পারেচারের সঙ্গে এটা ভ্যারি করবেই। The rate of biodegradation of waste increases with increasing temperature. টেম্পারেচার বাড়লে বায়োডিগ্রেডেশনটা বেড়ে যায় আর কি, র্যাপিড হয়। হ্যাঁ, তো টেম্পারেচার ভ্যারিয়েশন ইজ অ্যাকোমোডেটেড বাই মডিফাইং রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট K। ওই কনস্ট্যান্ট K ভ্যালুটাকে আমরা এভাবে মডিফাই করতে পারি, সেটা হচ্ছে KT equals K20 theta to the power T minus 20। এখানে থিটাটা হচ্ছে টেম্পারেচার কোএফিশিয়েন্ট বা থার্মাল কোএফিশিয়েন্ট উইথ কমনলি ইউজড ভ্যালু অফ 1.047। এটা এই ভ্যালুটা একটু সবসময় খেয়াল রাখতে, যদি তোমাকে এই টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হয় K ভ্যালুর জন্য, তাহলে এই থিটার ভ্যালুটা হচ্ছে 1.047। KTটা হচ্ছে রিঅ্যাকশন রেট এট ডিফারেন্ট টেম্পারেচার T ডিগ্রি সেলসিয়াস, আর K20 হচ্ছে রেট কনস্ট্যান্ট এট স্ট্যান্ডার্ড 20 ডিগ্রি সেলসিয়াস, যেটা ল্যাবরেটরি রেফারেন্স টেম্পারেচার আর কি। হ্যাঁ, আমরা যখন BOD 5 বলি, BOD 5টা কিন্তু স্ট্যান্ডার্ড BOD 5টা হচ্ছে BOD 5 at 20 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, ল্যাবরেটরিতে যে আমরা BOD 5টা মেজার করি দ্যাট ইজ at 20 ডিগ্রি সেলসিয়াস। সুতরাং সেইটা রিলেটেড যে রিঅ্যাকশন রেট কোএফিশিয়েন্ট সেটা হচ্ছে K 20 ডিগ্রি সেলসিয়াসে। তো সেখান থেকে যদি আমি ডিফারেন্ট টেম্পারেচারে, কারণ আমার রিভারের টেম্পারেচার কিংবা বাইরের যে ওয়েস্ট ওয়াটার সেটার টেম্পারেচার তো ডিফারেন্ট টেম্পারেচার হতে পারে, এটা সব জায়গায় তো আমি এই ল্যাবরেটরি টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে পারবো না। মনে করো এখন রিভার ওয়াটারের আমি BOD বের করব, তো সেখানে আমি তো ল্যাবরেটরি 20 ডিগ্রি সেলসিয়াস মেনটেন করতে পারবো না, সেখানে হয় 25 ডিগ্রি হবে, না 30 ডিগ্রি হবে, না 20 নিচে হবে, 15 ডিগ্রি হবে। তো সুতরাং সেটার জন্য আমাকে K ভ্যালুটা চেঞ্জ করে নিতে, অ্যাডজাস্ট করে নিতে হবে using this expression. KT equals K20 theta to the power T minus 20. Okay, এই প্রবলেমটা দেখো, আমরা যে এতক্ষণ BOD কাইনেটিক্স নিয়ে ডিসকাস করলাম তার প্রয়োজনীয়তাটা দেখো আর কি। মনে করো 9
milliliter sample of sewage mixed with dilution water to fill a 300 milliliter bottle, যেটা তোমার ল্যাবরেটরিতে করো, has an initial dissolved oxygen of 9 milligram per liter. After 5 days, the DO dropped to 3 milligram per liter. The reaction rate constant K has been found to be 0.22 per day, it at 20 degrees Celsius. What is the BOD5 of the sewage? Question hoche, what is the BOD5 of sewage? What would be the ultimate CBOD? What would be the remaining oxygen demand after 5 days? অনেকগুলো প্রশ্ন আমরা এই এক্সপ্রেশন গুলো ইউজ করে কিন্তু ওই যে বিওডি কাইনেটিক মডেলটা যেটা আমরা ডিসকাস করলাম একটু আগে, দ্যাট ইজ ভেরি ইউজফুল, অনেক ইউজফুল এটা আর কি, সবসময় এটা কিন্তু তোমাদের কাজে লাগবে আর কি। সো আমরা কি করব, এই তিনটা প্রশ্ন আছে এখানে, হোয়াট ইজ দ্য BOD5 অফ দ্য সুয়েজ, হোয়াট উড বি দি আলটিমেট CBOD, আলটিমেট CBOD-টা কত হবে, হোয়াট উড বি দি রিমেইনিং অক্সিজেন ডিমান্ড আফটার 5 days, 5 দিন পরে রিমেইনিং BOD-টা কত আর কি। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে অক্সিজেন কনজিউম, তো এটা আমরা সহজেই বের করে ফেলতে পারি। তোমরা ল্যাবরেটরিতে যেভাবে করছো, ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন মেজার করছো না, ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন আর ফাইনাল ডিজলভ অক্সিজেন, আর তোমাকে ডাইলিউশন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ তুমি একটা 300 মিলিলিটার বটলের কিন্তু অনলি 9 মিলিলিটার স্যাম্পল দিচ্ছ, তো আর বাকিটা তো ফিল আপ করতেছো তুমি ডিস্টিল ওয়াটার দিয়ে, সুতরাং এখানে তোমার একটা ডাইলিউশন ফ্যাক্টর তৈরি হলো 0.03। তাহলে তুমি BOD5 ডিটারমিন করবা সোজাসুজি DO initial minus DO final divided by the dilution factor, which is 9 minus 3 divided by 0.03, which is equal to 200 milligram per liter. So তার মানে তোমার BOD5 তুমি সহজেই পেয়ে যাচ্ছ 200 milligram per liter. The total amount of oxygen needed to decompose the carbonaceous portion of the waste sewage এর টোটাল ডিগ্রেডেশন বা টোটাল অক্সিডেশন করতে যে অক্সিজেনটা লাগবে সেটা কত হবে, সেটা হচ্ছে আলটিমেট BOD। তাহলে আলটিমেট BOD-র এই যে এক্সপ্রেশনটা তুমি দেখো, আমরা যে এক্সপ্রেশনটা কাইনেটিক এক্সপ্রেশনটা যেটা দেখলাম, L not equals to YT ছিল না এখানে, YT divided by 1 minus e to the power minus KT। এই YT-টাই আসলে যদি আমি 5-day BOD চিন্তা করি, 5-day BOD রেসপেক্টেই কিন্তু আমরা এই L নটটা বের করব, সুতরাং এটা YT-টাই হচ্ছে এখানে BOD5। তো BOD5 আমরা এখানে ডিটারমিন করেছি 200, আর নিচে 1 minus e to the power minus 22, K এর ভ্যালু হচ্ছে minus 22 per day, আর এটা হচ্ছে 5 day, T-টা হচ্ছে 5 day। সো এটাকে মানে সলভ করলে আমরা পাচ্ছি 300 মিলিগ্রাম পার লিটার। তার মানে হচ্ছে আমার আলটিমেট BOD হচ্ছে 300 মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ যে সুয়েজটার কথা আমি বলছি, যে ওয়েস্টের কথা আমি বলছি, সেটাকে কমপ্লিটলি অক্সিডাইজ করার জন্য আমার 300 মিলিগ্রাম পার লিটার অক্সিজেন লাগবে, আর যেখানে BOD5 হচ্ছে 200 মিলিগ্রাম পার লিটার। ওকে, আচ্ছা, আফটার 5 days, 5 দিন পরে 200 মিলিগ্রাম per liter of oxygen demand out of the total 300 milligram per liter would have already been used. 5 দিনের মধ্যে কিন্তু আমার 200 মিলিগ্রাম পার লিটার অক্সিজেন লেগে গেছে, আমার টোটাল লাগার কথা হচ্ছে 300। তার মানে দেখছো তো, মানে 2/3 কিন্তু স্যাটিসফাইড হয়ে যায় BOD5 এ আর কি। তাহলে রিমেইনিংটা খুব সিম্পল, the remaining oxygen demand would therefore be 300 minus 200 milligram per liter, which is 100 milligram per liter। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। এই ধরনের প্রবলেম তোমরা করছো? স্যার এটা ল্যাবে স্যার করছিলাম, কিন্তু স্যার তারপর আর এই টাইপের আর থিওরিতে করা হয়নি স্যার। না, এগুলি তোমাদের মাথায় রাখতে হবে সবসময়, বিশেষ করে এই এক্সপ্রেশনটা তোমাদের খেয়াল করতে হবে, এই যে LT equals YT over 1 minus e to the power minus KT। স্যার উপরের ফর্মুলাটা স্যার ছিল স্যার, মানে ল্যাবে BOD5 equals to এটা ছিল স্যার। ওইটা তো তোমার হচ্ছে ল্যাবরেটরি ডিটারমিনেশনের জন্য, তোমার ইনিশিয়াল ডিজলভ অক্সিজেন কত আর 5 দিন পরে যে তুমি কত পাইলা আর কি, সেটাই তো তোমার BOD5। জি স্যার। যদি ডাইলিউশন ফ্যাক্টর না থাকে তাহলে সরাসরি DOI minus DOF, আর যেহেতু ডাইলিউশন ফ্যাক্টর এসে যায়, তুমি তো 300 মিলিলিটার বটল সবটাই তুমি সুয়েজ দিয়ে ফিল আপ করো না, তুমি ফিল আপ করো হচ্ছে ডিস্টিল ওয়াটার দিয়ে টপ আপ করো আর কি, তাই না? তো সুতরাং সেখান থেকে একটা ডাইলিউশন ফ্যাক্টর আসে, ওটা তো ডাইলিউটেড হয়ে যায় আর কি বটলের ভিতরে আর কি, সেজন্য ওটা দিয়ে ভাগ করে দিতে হয় আর কি। ওকে, তাহলে এইভাবে এরকম প্রবলেম গুলো একটু খালি চিন্তা করবা, ভালো মতো চিন্তা করে রাখবা।
আরেকটা প্রবলেম দেখো, ওই যে যেটা বললাম টেম্পারেচার ভ্যারিয়েশনটা আমরা কিভাবে অ্যাড্রেস করি আর কি। এখানে দেখো, কনসিডারিং দ্য প্রিভিয়াস প্রবলেম, দ্য সুয়েজ স্যাম্পল হ্যাড অ্যান আলটিমেট বিওডি ইকুয়াল টু 300 মিলিগ্রাম পার লিটার, যেটা আমরা আগের প্রবলেমে বের করলাম আর কি। At 20 degrees Celsius, the 5-day BOD was 200 milligram per liter, যেটা আমরা ওই যে ল্যাবরেটরিতে বের করেছি আর কি। 5-day BOD-টা হলো 200 milligram per liter, but that was at 20 degrees Celsius, and the reaction rate constant was 0.22 per day. What would be the 5-day BOD of waste at 25 degrees Celsius? হ্যাঁ, 5-day BOD তাহলে এটা আমরা যেটা বের করেছি 200 মিলিগ্রাম পার লিটার, এটা কিন্তু 20 ডিগ্রি সি তে ছিল আর কি। হ্যাঁ, ল্যাবরেটরিতে যেটা ডিটারমিন করেছে 20 ডিগ্রি সি এখানে, এবং আমাদের এই রিঅ্যাকশন রেট কনস্ট্যান্টটাও ছিল K20, which is 0.22 per day। তাহলে তাই যদি হয়, তাহলে আমি যদি জানতে চাই যে 25 ডিগ্রি সেলসিয়াসে বিওডি 5 কত হবে, তাহলে আমরা সেটা কিভাবে বের করবো? ওই যে টেম্পারেচার অ্যাডজাস্টমেন্টের যে ইকুয়েশনটা, সেটা দিয়ে আমরা এটা বের করতে পারি। ফার্স্ট, অ্যাডজাস্ট দ্য রিঅ্যাকশন রেট কনস্ট্যান্ট ইউজিং দ্য ফলোইং ইকুয়েশন উইথ স্যার মানে একটা টেম্পারেচার আরেকটা টেম্পারেচার নিয়ে যে তারপরে স্যার বিওডি 5টা ক্যালকুলেট করতে হবে, স্যার? হ্যাঁ দেখো, এইখানে তো তাই করছি আমি। জি স্যার। K25 is equal to K20 theta to the power T minus 20, ঠিক আছে? এই K20 হচ্ছে আমাদের এই যে 0.22 per day। তো তাহলে এখানে টিটা হচ্ছে 25, এই টি এর ভ্যালুটা তোমার যা হবে এইটা এখানে আসবে আর কি, 25 minus 20। আর এই থার্মাল কোএফিসিয়েন্ট বা টেম্পারেচার কোএফিসিয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে আর কি। তাহলে তুমি এই কে ভ্যালু এট 25 ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাবা। তাহলে দেখো, আগের কে ভ্যালু এট 20 ডিগ্রি সেলসিয়াস ছিল 0.22 পার ডে, আর এটা আমাদের কে ভ্যালু এট 25 ডিগ্রি সেলসিয়াস আমাদের আসলো 0.277 পার ডে। এটি হচ্ছে ডিফারেন্স। আর এরপরে তুমি বিওডি 5 তো তুমি বের করে ফেলতে পারো, এল নট, ওই যে এল নট ইজ ইকুয়াল টু ওয়াইটি ওভার 1 মাইনাস কে ই টু দি পাওয়ার মাইনাস কেটি। সেটাকে তুমি যদি ওয়াইটি ইজ ইকুয়াল টু ওয়াইটি মানে হচ্ছে বিওডি 5, এটা সমান সমান এল নট ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ইন্টু 5 ডে। হ্যাঁ, তাহলে এল নট তো আমরা আগেই বের করেছি 300, আর এখানে তোমার কে ভ্যালুটা তোমাকে এখানে খেয়াল করতে হবে। এখানে কিন্তু কে ভ্যালু এখন আর 0.22 না, কারণ তুমি বাইর করতেছো বিওডি 5 এট 25 ডিগ্রি সেলসিয়াস, নট 20 ডিগ্রি সেলসিয়াস। সেজন্য তোমার ওই যে কে ভ্যালু এট 25 ডিগ্রি সেলসিয়াস এইটা তোমাকে এখানে ইউজ করতে হবে আর কি। সো দেন ইউ গেট বিওডি 5 ইজ ইকুয়াল টু 225 মিলিগ্রাম পার লিটার। খেয়াল করো, আগের বার যখন আমি বিওডি 5 বের করলাম 20 ডিগ্রি সেলসিয়াসে, সেটা কিন্তু এসেছিল 200 মিলিগ্রাম পার লিটার। আর এখানে বিওডি 5 এট 25 ডিগ্রি সেলসিয়াসে আসলো কিন্তু 225 মিলিগ্রাম পার লিটার। তার মানে কি, একটা জিনিস চিন্তা করো এখানে, তাহলে টেম্পারেচারের সঙ্গে কিন্তু বিওডি 5 ভ্যালু বেড়ে গেল, তাই না? একই প্রবলেম, কিন্তু সেম প্রবলেম, কিন্তু আমার কে ভ্যালুটা যেহেতু ডিফারেন্ট হয়ে গেল বিকজ অফ দি টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট, তার জন্য আমার বিওডি 5 এখানে 225 মিলিগ্রাম পার লিটার হয়ে গেল। এটা কি মনে করে, কি ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করছে এটা যে এই বায়োডিগ্রেডেবিলিটি বা এই অক্সিডেশন প্রসেসটা ইজ ভেরি মাচ সেনসিটিভ টু টেম্পারেচার চেঞ্জ। ঠিক আছে, এই যেখানে নোটটা বলা আছে, নোটিস দ্যাট দ্য 5-day বিওডি at 25 ডিগ্রি সি is somewhat higher than the 20 degree Celsius value which is 200 milligram per liter। তার মানে হচ্ছে তোমার আলটিমেট বিওডি কিন্তু দুইটা ক্ষেত্রেই সমান 300 মিলিগ্রাম পার লিটার, কিন্তু বিওডি 5 মানে 225 মিলিগ্রাম পার লিটার হয়ে যাচ্ছে। তার মানে টেম্পারেচার বেড়ে গেলে এটা আরো বেশি মানে অক্সিজেন কনজিউম করে ফেলতেছে প্রথম দিকেই আর কি। The same total amount of oxygen is required at either temperature, but as temperature increases it gets used up sooner। খুব মানে তাড়াতাড়ি এটা মানে অক্সিজেনটাকে ইউটিলাইজ করে ফেলছে আর কি। তার মানে এখান থেকে এটা বোঝা যায় যে at higher temperature the biodegradation process is faster বা অক্সিজেন ইউটিলাইজেশন is faster। ঠিক আছে, খেয়াল থাকবে। জি স্যার। তো এইটুকুই আমি ভাবছিলাম যে তোমাদের এখন তো খুব বেশি সময় নাই, আমি বিওডি নিয়ে হয়তো না আর বেশি দরকারও নাই, তোমরা আস্তে আস্তে বিওডি নিয়ে ডিল করবা। তো যতই তুমি সুয়েজ ট্রিটমেন্ট করো, বিওডিটাই আসলে তোমার মেইন ইন্ডিকেটর, তোমাকে সবসময় বিওডিটাই ডিটারমিন করতে হবে আর কি। তো সুতরাং তুমি ট্রিটমেন্ট করে যখন বের করবা আর কি,
তখন তোমাকে বলতে হবে যে বিওডি কত হলো। স্যার তোমাকে একটা স্যার কোশ্চেন ছিল স্যার, মানে আগের স্যার যে সুয়েজের সিস্টেম নিয়ে স্যার। বলো। স্যার ওই যে ইসের এখানে স্যার বিওডি স্যার 70% রিডিউস করে স্যার, এরকম একটা ইয়ে ছিল স্যার, মানে ইমপ্রুভিং সেপটিক ট্যাঙ্ক ইফুলেন্ট কোয়ালিটি স্যার, সেই ক্ষেত্রে স্যার মানে বিওডিটা কমাচ্ছিল স্যার, এইটা নিয়ে যদি একটু বলতেন স্যার তাহলে ভালো হতো স্যার। সরি, তোমার তোমার মানে কনসার্নটা আমি বুঝিনি, আবার বলো। স্যার ওই যে ইমপ্রুভিং সেপটিক ট্যাঙ্ক ইফুলেন্ট কোয়ালিটি স্যার যেটাতে ছিল স্যার, এখানে স্যার বলেছিল স্যার বিওডি রিডাকশন টেক্স প্লেস থ্রু দ্য গ্রোথ অ্যানাবিওটিক ব্যাকটেরিয়া অন দ্য সারফেস অফ দ্য ফিল্টার অ্যাগ্রিগেট ম্যাটেরিয়াল স্যার, এই জায়গায় একটা ইয়ে ছিল যে বিওডি রিডাকশন করতে হয় স্যার, মানে এটাতে আমাদের ইফিসিয়েন্সি বাড়তেছে, এটা একটু বুঝি নাই স্যার, যদি একটু বুঝিয়ে বলতেন স্যার। কোন জায়গাটায় ছিল এটা, কোন কোন স্লাইডে? স্যার যে সেপটিক ট্যাঙ্কের যে ইসের যেটা স্যার কুইজ হলো স্যার, ওইটার ওই টপিকটার ভিতরে স্যার, হ্যাঁ। ওইখানে স্যার এই যে ইমপ্রুভিং সেপটিক ট্যাঙ্ক ইফুলেন্ট কোয়ালিটি স্যার, হুম। স্যার এখানে আর কি বলছিল যে বিওডি রিডাকশন করে 70% বা এরকম যে একটা ও ফিল্টার বের আচ্ছা হয় এটা, আচ্ছা স্যার ওইটা আচ্ছা একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা। ওইটা তো হলো তোমার সেপটিক ট্যাঙ্কে আমরা নর্মাল কন্ডিশনে আমি বলেছিলাম যে বিওডি প্রায় কত কত 20 to 50% রিমুভাল হয়, তাই না? এরকমই স্যার বলেছি। এরকমই বলেছিলেন স্যার। তারপরে বলছিলাম যে ইমপ্রুভড মানে সেপটিক ট্যাঙ্ক যদি হয়, তার মানে হচ্ছে যে ওটা পরে একটা চেম্বারের মধ্যে ফিল্টার মিডিয়া ইউজ করা হয় আর কি। তো ফিল্টার মিডিয়া ইউজ করলে পরে সেখানেও তোমার বিওডি স্যাটিসফ্যাকশন হয়। তার মানে ফিল্টারে যে সারফেসটা থাকে সেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, সেখানে ব্যাকটেরিয়াল স্লাইম লেয়ার হয়, ওইখানে ফিল্টার মিডিয়া দেওয়া মানে হচ্ছে ফিল্ট্রেশন না, ওখানে তোমার ব্যাকটেরিয়াল মানে বায়োডিগ্রেডেশন প্রসেসটা হয়, সেজন্য সেখানে বিওডিটা আরো কমে যায় আর কি। তো সেই জন্যই বলছিলাম যে এর প্রায় 70% রিমুভাল অ্যাচিভ করা সম্ভব হয় আর কি উইথ দিস ইমপ্রুভড সেপটিক ট্যাঙ্ক ডিজাইন আর কি। তো ওই ওই যে ফিল্টার মিডিয়া ইউজ করে যে বিওডি রিমুভাল মানে এনহ্যান্স করা যায়, সেটা আমরা একটু পরেই যখন আমরা ট্রিকলিং ফিল্টার মেথড করবো সেখানে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো আর কি। আমি আগাই তাহলে। জি স্যার। এখন একটুখানি খুব কেয়ারফুলি আমরা বিওডি সম্পর্কে ডিসকাশন শেষ করলাম, এখন আমরা এই যে বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট এইটার সম্পর্কে একটু মানে এটার কনসেপ্ট সম্পর্কে একটু ধারণা করার চেষ্টা করব। এটা একটু একটু কেয়ারফুলি ফলো করো আর কি। হ্যাঁ, বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট, রোল অফ মাইক্রো অর্গানিজমস। In biological treatment, microorganisms use organics in sewage as food supply and convert them into biological cells or biomass. In biological treatment, microorganisms use the organics, মানে সুয়েজের মধ্যে যে অর্গানিক ম্যাটারটা থাকে সেইটাকে সে ফুড সাপ্লাই হিসাবে ইউজ করে এবং এই ফুড কনজিউম করে, মানে এই যে মাইক্রো অর্গানিজমসটা এটা দে কনভার্ট দেম ইনটু বায়োলজিক্যাল সেলস। তাদের আরো পপুলেশন গ্রোথ হয়, পপুলেশন অফ মাইক্রো অর্গানিজমস এটার আরো গ্রোথ হয়, আরো অনেক বেশি সেলস বাড়তে থাকে, বায়োমাসটা বাড়ে আর কি। Because sewage contains a wide variety of organics, a wide variety of organisms or a mixed culture of is required to complete treatment. যেহেতু ওইটা আমরা আগেই বললাম, ওই যে বিওডি কাইনেটিক্স আমরা যে কারণে করলাম আর কি, সেটা হচ্ছে যে অর্গানিক্স এর ভ্যারাইটিটাও তো অনেক ডিফারেন্ট। হ্যাঁ, বিভিন্ন সোর্স থেকে আমার অর্গানিক্স আসে এবং সুয়েজের মধ্যে কিন্তু একটা সিঙ্গেল এক ধরনের অর্গানিক্স না আর কি, ইটস এ মিক্স অফ কমপ্লেক্স মানে স্যাম্পল আর কি। হ্যাঁ, sewage contains a wide variety of organics and therefore a wide variety of organisms is required. তার মানে সেখানে একটা মিক্সড কালচার অফ মাইক্রোঅর্গানিজমস থাকে আর কি। Each type of organism in the mixed culture utilizes the food source most suitable to its metabolism. বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সেল, এগুলো তারা তাদের যে ফুড রিকোয়ারমেন্ট ওই অর্গানিক্স থেকে তারা সেগুলো কনজিউম করে এবং তাদের মেটাবলিক ফাংশনটা কন্টিনিউ করে আর কি। The newly created biomass must be removed from the sewage to complete the treatment process. তাহলে ট্রিটমেন্ট প্রসেসটা কি হলো? বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসটা হচ্ছে তোমার সুয়েজ আসতেছে রিঅ্যাক্টরের ভিতরে, সুয়েজের মধ্যে তোমার মাইক্রো অর্গানিজমস আছে এবং সুয়েজের মধ্যেই তোমার অর্গানিক্সও আছে। এখন আমরা যেটা করি সুয়েজ ট্রিটমেন্টের মূল কাজটা হচ্ছে যে আমরা একটা রিঅ্যাক্টর তৈরি করি, সেই রিঅ্যাক্টরের মধ্যে ওই সুয়েজটা আসে এবং সেখানে আমরা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যার মধ্যে ওই মাইক্রো অর্গানিজমস গুলো তাদের নিজেদের
মানে লাইফ সাইকেল ক্যারি আউট করার জন্য ওই অর্গানিক্সটাকে তারা ফুড হিসাবে কনজিউম করে এবং তারা তাদের সেল বৃদ্ধি করতে থাকে আর কি। এইভাবে আসলে এই প্রসেসটা চলে এবং ইন দ্য প্রসেস অনেক বেশি মাইক্রোবায়াল সেল তৈরি হয় এবং যেগুলোকে আলটিমেটলি আমাদেরকে রিমুভ করতে হয় থ্রু এ ক্লারিফায়ার। আচ্ছা, এখন রোল অফ মাইক্রোঅর্গানিজমস ইন বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট, এটা আমাদের খুব কেয়ারফুলি বুঝতে হবে। The microorganisms involved in sewage treatment are controlled in carefully engineered reactors to optimize both the rate and completeness of organic removal. আমরা যেটা করি, সুয়েজটাকে একটা রিঅ্যাক্টরের মধ্যে নিয়ে আসি, সেই রিঅ্যাক্টরটাই আসলে মানে এমন ভাবে ইঞ্জিনিয়ারিং ডিজাইন দিয়ে সেটাকে তৈরি করা হয় যাতে করে সেখানে এই যে মাইক্রোবায়াল গ্রোথ রেট এবং অর্গানিক রিমুভাল এইটাকে যেন আমরা অপটিমাইজ করতে পারি এবং সেখানেই যেন আমরা ম্যাক্সিমাম অর্গানিক রিমুভ করতে পারি, সেটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর কি। Removal efficiencies that would be affected over a period of days in natural water system are accomplished in a period of hours in engineered system. ডিফারেন্সটা কি? আমরা কেন ট্রিটমেন্ট প্ল্যান করি? আমরা সুয়েজ যদি তোমার মনে করো যে একটা নদীতে ছেড়ে দিই, তাহলে সেখানেও কিন্তু বায়োডিগ্রেডেশন হবে, বায়োডিগ্রেডেশন প্রসেসটা সেখানেও চলবে, কিন্তু সেটা অনেক সময় ধরে চলবে। মনে করো ওইখানে বায়োডিগ্রেডেশন প্রসেসটা কমপ্লিট হতে মানে দিনের পর দিন লাগবে। ওই কাজটাকেই আমরা রিঅ্যাক্টরের ভিতরে কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারি। ওইভাবেই আমরা এই রিঅ্যাক্টর গুলো ডিজাইন করি আর কি। Design of biological systems require an understanding of the biological principles, kinetics of metabolism, principles of mass balance, and physical operations necessary to control the environment in the reactor. ওই রিঅ্যাক্টরের ভিতরে এনভায়রনমেন্টটা কিভাবে আমরা কন্ট্রোল করব, তার জন্য আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার সেটা হচ্ছে the biological principles. ওই যে মাইক্রোবায়াল সেল, তার যে গ্রোথ এন্ড ডেথ, তার যে লাইফ সাইকেল মেটাবলিজম, সেইটাকে ভালো মতো বুঝতে হবে। কাইনেটিক্স অফ মেটাবলিজম, ওই যে ভেরিয়েশন রেট অফ মেটাবলিজম, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকবে, বিভিন্ন ধরনের অর্গানিক্স আছে, সেইটার কাইনেটিক্স এবং একটা মাস ব্যালেন্স করবে, মাস ব্যালেন্সের একটা আন্ডারস্ট্যান্ডিং লাগবে, কতটুকু ইনপুট হচ্ছে, কতটুকু আউট হচ্ছে এবং মাঝখানে কি চেঞ্জটা হচ্ছে। And the physical operations বলতে আমাকে ওই যে তোমার ইনপুট হিসেবে অক্সিজেন সাপ্লাই করতে হচ্ছে, টেম্পারেচার অ্যাডজাস্ট করতে হচ্ছে বা টেম্পারেচার মেনটেন করার বিষয় আছে। এই সমস্ত ফিজিক্যাল অপারেশনাল ফ্যাক্টরস গুলোকে মানে মেনটেন করা বা এনভায়রনমেন্টটাকে কন্ট্রোল করা উইদিন দ্য রিঅ্যাক্টর, এইটাই হচ্ছে তোমার বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট ডিজাইনের মূল কাজ আর কি। The following discussions include the kinetics of biological growth and substrate utilization and the principles of reactor design. আমরা যে পরে যে স্লাইডটা ডিসকাস করব সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বায়োলজিক্যাল গ্রোথ হয় বা এই যে মাইক্রোবায়াল গ্রোথটা হয়, হ্যাঁ, মাইক্রোবায়াল গ্রোথটা হয় কিভাবে হয়? থ্রু সাবস্ট্রেট ইউটিলাইজেশন। সাবস্ট্রেট মানে হচ্ছে ওই যে ফুড, অর্গানিক্স যেটা সুয়েজের মধ্যে থাকে, সেটারই আরেকটা নাম হচ্ছে সাবস্ট্রেট। এই সাবস্ট্রেট ইউটিলাইজেশন, এই সাবস্ট্রেট ইউটিলাইজ করে এই যে মাইক্রোবায়াল গ্রোথ হয়, সেইটার মানে আন্ডারস্ট্যান্ডিংটাই হচ্ছে ইম্পর্টেন্ট বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট এবং সেইটাই প্রয়োজন হয় রিঅ্যাক্টর ডিজাইনের জন্য আর কি। The relationship of cell growth and food utilization needs a clear understanding. এই যে সেল গ্রোথ হয় এবং ফুড ইউটিলাইজেশন হয়। ফুড মানে হচ্ছে ওই যে অর্গানিক সুয়েজের মধ্যে, কারণ সুয়েজ তো আমি কন্টিনিউয়াসলি রিঅ্যাক্টরের ভিতর দিয়ে মানে সাপ্লাই করবো আর কি, এবং সেখানে কি পরিমাণের মাইক্রো অর্গানিজম গ্রো করবে, কতটুকু আমাকে ওখানে রাখতে হবে, কতটুকু আমাকে রিমুভ করতে হবে মাইক্রো স্লাজের সঙ্গে, সেই বিষয়গুলো আসলে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তারপর এটাকে ডিজাইন করতে হবে আর কি। এখন আমরা যদি একটুখানি নিউমেরিক ইয়াতে দেখি আর কি, if S represents the quantity of soluble food, S represents the quantity of organics বা food in milligram per liter, and X represents the quantity of biomass বা quantity of cell mass in milligram per liter. দুইটাই কিন্তু মিলিগ্রাম পার লিটার আর কি, হ্যাঁ। একটা হচ্ছে S মানে ফুড, আর একটা হচ্ছে X যেটা আমরা রিপ্রেজেন্ট করছি বায়োমাসকে অথবা মাইক্রোবায়াল সেলসকে আর কি, হ্যাঁ, দুইটাই ইন মিলিগ্রাম পার লিটার। দ্য রেট অফ ইউটিলাইজেশন অফ ফুড যেটা আমি এস বললাম, সেটার রেট অফ ইউটিলাইজেশনটাকে আমরা বলতে পারি ডিএসডিটি, তার মানে চেঞ্জ অফ কনসেন্ট্রেশন অফ ফুড।
DSDT, and the rate of biomass growth is DXDT, can be represented by curves showing in the next slide. Several distinct phases and segments in the curve could be observed. এই কার্ভটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদেরকে একটু বুঝতে হবে আর কি। এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের মাইক্রো অর্গানিজমের রোলটা কি ইন সুয়েজ ট্রিটমেন্ট, বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট বিশেষ করে। এই কার্ভটা দেখো, একদিকে হচ্ছে তোমার কনসেন্ট্রেশন ইন মিলিগ্রাম পার লিটার, কনসেন্ট্রেশন ইন মিলিগ্রাম পার লিটার, এটা হচ্ছে টাইম, সময়ের সঙ্গে সঙ্গে এই কনসেন্ট্রেশন ইন মিলিগ্রাম পার লিটারটা কিভাবে ভ্যারি করে। একটা হচ্ছে ফুডের কনসেন্ট্রেশন বা অর্গানিক্স কনসেন্ট্রেশন, আরেকটা হচ্ছে সেল গ্রোথ, হ্যাঁ, বায়োমাসের কনসেন্ট্রেশন আর কি। তো তাহলে এটাকে আমরা চারটা ডিস্টিংক্ট ফেজে দেখতে পাই আর কি। একটা হচ্ছে ল্যাগ ফেজ, আরেকটা হচ্ছে লগ গ্রোথ ফেজ, আরেকটা হচ্ছে স্টেশনারি ফেজ, আরেকটা হচ্ছে এন্ডোজেনাস ফেজ। দুইটা, এই চারটা ফেজকে আমরা এখন একটু ডিসকাস করব, কিন্তু তোমাদের এই মনে রাখতে হবে প্রথমটা এটা হচ্ছে ল্যাগ ফেজ আর এটা হচ্ছে লগ গ্রোথ ফেজ, হ্যাঁ, ডিফারেন্ট কিন্তু। ল্যাগ আর লগ তোমাদের আমি গত বছর পরীক্ষাতে এটা দিয়েছিলাম এবং সেখানে লগ আর ল্যাগ সব একাকার করে ফেলছে আর কি। হ্যাঁ, প্রথমটায় কেউ লগ ফেজ লেখে, দ্বিতীয়টায় কেউ ল্যাগ গ্রোথ লেখে, এইভাবে আর কি। কিন্তু তোমাকে পুরো জিনিসটা যদি তোমরা ক্লিয়ারলি বোঝো তাহলে এটার ভুল হবে না। প্রথমটা হচ্ছে ল্যাগ ফেজ, পরেরটা হচ্ছে লগ গ্রোথ ফেজ, তারপরে হচ্ছে স্টেশনারি ফেজ, আরেকটা হচ্ছে এন্ডোজেনাস ফেজ। কার্ভটা ভালো মতো খেয়াল করে রাখো। এই ফুডের কার্ভটা হচ্ছে প্রথমে ইনিশিয়ালি তো একদম কমপ্লিট ফুডটা আছে এখানে, তারপরে অ্যাজ দ্য প্রসেস গোজ অন, ওই যে মাইক্রোবায়াল প্রসেস, মাইক্রো অর্গানিজম যখন তার রোলটা প্লে করা শুরু করে, অর্থাৎ সে যখন ফুড কনজিউম করা শুরু করে এবং গ্রো করা শুরু করে, তার সেল বাড়তে থাকে, তখন আস্তে আস্তে ফুডটা কমতে থাকবে আর কি, তাই তো। এই ফুডটা কমতে থাকে, তার মানে হচ্ছে এটা আস্তে আস্তে কমতে কমতে একেবারে নিঃশেষ হয়ে যেতে পারে আর কি একটা নির্দিষ্ট সময় পরে। আর সেল গ্রোথটা, মাইক্রোবায়াল সেল গ্রোথ প্রথমে একটু মানে কম গ্রোথ হবে, তারপরে একেবারে দেখো লগারিদমিক গ্রোথ হবে আর কি, এবং তারপরে যে আবার স্টেশনারি গ্রোথ হবে, এবং তারপরে যে ডিক্লাইন করবে গ্রোথটা আর কি। এটাকেই আমরা এখানে দেখো ডিফাইন করেছি। ল্যাগ ফেজটা কি? ল্যাগ ফেজ হচ্ছে দ্য মাইক্রোঅর্গানিজমস মাস্ট ফার্স্ট বিকাম অ্যাক্লিমেটেড to their surrounding environment and to the food provided. The acclimatation period is called the lag phase. তার মানে ল্যাগ মানে কি? কম, তাই তো। ল্যাগ মানে হচ্ছে ল্যাগিং বিহাইন্ড, তার মানে এখানে তেমন খুব একটা গ্রোথ হতে পারছে না। তার কারণ কি? প্রথম অবস্থায় যখন আমরা সুয়েজটাকে দেই রিঅ্যাক্টরের ভিতরে, তখন যে মাইক্রো অর্গানিজমসটা আসে তাকে প্রথমেই এই তার পরিবেশটা চিনতে এবং এই ফুড সম্পর্কে তার ধারণা করতে একটু সময় লেগে যায়, সুতরাং এই সময় তার গ্রোথটা কম হয়। এটাকে বলে অ্যাক্লিমেটাইজেশন ফেজ আর কি। হ্যাঁ, এই ফেজে সে পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়ায়। পরিবেশ বলতে সেখানে যে সুয়েজ আছে, সেখানে যে তোমার অর্গানিক্স আছে, সেখানে যে টেম্পারেচার আছে, সেখানে যে আলাদা আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে, হ্যাঁ, তোমার পিএইচ ভ্যালু, অ্যাসিডিটি না অ্যালকালাইন সিচুয়েশন, এই যে এনভায়রনমেন্টাল কন্ডিশন গুলো, এগুলোর সঙ্গে সে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে আর কি, এবং সেটাকেই বলি আমরা অ্যাক্লিমেটাইজেশন। এই অ্যাক্লিমেটাইজেশন ফেজে আসলে গ্রোথটা তেমন একটা হয় না, মানে খুব স্লো গ্রোথ হয় আর কি। এটার জন্যই এটার নাম হয়েছে ল্যাগ ফেজ। আচ্ছা, আর এরপরেটা হচ্ছে লগ গ্রোথ ফেজ। Once growth has been initiated, ওই যে ল্যাগ ফেজের পরে যখন গ্রোথটা ইনিশিয়েটেড হয়, it will proceed quite rapidly. হ্যাঁ, ওই অ্যাক্লিমেটাইজড হয়ে যাওয়ার পরে, এই যেখানে দেখো অ্যাক্লিমেটেড হওয়ার জন্য তার একটা সময়ের প্রয়োজন হয় আর কি। হ্যাঁ, the microorganism must first become acclimated to their surrounding environment and to the food provided. The acclimation period is called the lag phase. ওই অ্যাক্লিমেটাইজেশন হওয়ার জন্য যে ফেজটা, সেটাকে আমরা বলি ল্যাগ ফেজ। সেখানে গ্রোথ খুব কম হয়। যখন এটা ইনিশিয়েটেড হয়ে যায় এট দি এন্ড অফ দি ল্যাগ ফেজ, যখন এটা শুরু হয় গ্রোথটা, তখন ইট বিকামস ভেরি ফাস্ট। হ্যাঁ, ইট প্রসিড কোয়াইট ফাস্ট। ব্যাকটেরিয়াল সেলস রিপ্রোডিউস বাই বাইনারি ফিশন। তার কিভাবে এই সেল গ্রোথটা হয়? থ্রু বাইনারি ফিশন, মানে একটা সেল দুই ভাগ হয়ে যায়, আবার দুইটা হয়ে ওই দুইটা আবার বাইনারি ফিশনের মাধ্যমে চারটা হয়ে যায়, এইভাবে গ্রো করতে থাকে। সেইটার ইকুয়েশনটা হচ্ছে এই যে এটা, n = 2 to the power n-1। n, এই স্মল এনটা হচ্ছে জেনারেশন টাইম, মানে যখন একটা সেল থাকে তখন সে মানে
তখন তার জেনারেশনটা প্রেজেন্ট জেনারেশন, হ্যাঁ। এন ভ্যালু হচ্ছে 0, 0 হলে 2^0, এই 0 - 1 মানে হচ্ছে 0, হ্যাঁ। 0 মানে 2^0 মানে হচ্ছে 1, তার মানে একটাই সেল আর কি। আর তারপরে যখন সেকেন্ড জেনারেশনে যায়, মানে দুইটা যখন হয়, এন হচ্ছে 2, তাহলে 2 - 1, 2^1, 2^1 মানে হচ্ছে 2। এন এর ভ্যালু যখন 3 হয়ে যাবে, 3 - 1 মানে হচ্ছে 2^2, তার মানে হচ্ছে 4, 4টা হয়ে যাবে তখন, হ্যাঁ। তারপরে এন এর ভ্যালু যখন তোমার 4 হবে, ফর এক্সাম্পল 4 - 1, তার মানে এটা হচ্ছে থার্ড জেনারেশন, 2^3, ঠিক আছে। 2^3 মানে হচ্ছে 8, তার মানে তখন 8টা সেল হয়ে গেল। এইভাবে কন্টিনিউয়াসলি বাড়তে থাকে আর কি। So when maximum growth is occurring, the rate of reproduction is exponential according to this equation. হ্যাঁ, এই রেটে তখন এই সেল গ্রোথটা হতে থাকে আর কি, এক্সপোনেনশিয়ালি আর কি। Where n is the number of organisms produced, এই যে এটা, from one individual after n generation times. Maximum growth does occurs at a logarithmic rate, and the phase 2 on the growth curve is called the log growth phase. এই জন্য এটার নাম হয়েছে log growth phase, হ্যাঁ। তুমি আবার ছবিটা দেখো, এটাকে আমরা বলছি log growth phase, কারণ এখান থেকে এখানে তুমি এই কার্ভটা দেখলেই বুঝতে পারছো এটা লগারিদমিক ইনক্রিজ হচ্ছে আর কি, এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ, ফাস্ট রেটে গ্রো করে যাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে আসতেছে স্টেশনারি গ্রোথ ফেজ। এখানে কি হয়, আইদার সাম নিউট্রিয়েন্টস বিকাম এক্সস্টেড, কিছু কিছু নিউট্রিয়েন্ট হয়তো অর্গানিক্স এর মধ্যে বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থাকে, সেই নিউট্রিয়েন্টস কিছুটা এক্সস্টেড হয়ে যেতে পারে, অথবা অনেক সময় সুয়েজের মধ্যে কিছু টক্সিক ম্যাটেরিয়াল থাকে, সেটা এসে অনেক সময় এই সেল গ্রোথে বাধার সৃষ্টি করে অথবা সেল কিল করে ফেলে, হ্যাঁ। এগুলোর জন্য অনেক সময় এটা গ্রোথটা স্লো হয়ে যায়। সাবসিকুয়েন্টলি দ্য গ্রোথ রেট ডিক্রিজেস এন্ড দেন সিজেস, একটা সময় এসে সিজ করে যায় আর কি, গ্রোথ রেট আর নাই। ফর দিস পিরিয়ড দ্য সেল নাম্বার রিমেন্স স্টেশনারি অ্যাট দি স্টেশনারি ফেজ। হ্যাঁ, এটা এই ফেজটা হচ্ছে স্টেশনারি ফেজ। এখানে গ্রোথ রেট মনে করো এই পর্যন্ত একটু কমতেছে একটু, হ্যাঁ, গ্রোথ রেট কমে যাচ্ছে, একটা পর্যায়ে আসে স্টেশনারি হয়ে গেল, তারপরে আবার একটু কমা শুরু হয়ে গেল। এই ফেজে আসলে তোমার এই বায়োমাস কনসেন্ট্রেশনটা মোটামুটি স্টেশনারি থাকে আর কি, সেই জন্য এটার নাম হয়েছে স্টেশনারি গ্রোথ ফেজ। আরেকটা হচ্ছে এন্ড্রোজেনাস ফেজ, গ্রোথ ফেজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফেজ। এখানে কি হয়, as bacterial density increases and food runs short, যখন ব্যাকটেরিয়াল গ্রোথটা অনেক বেশি বাড়তে থাকে এবং স্টেশনারি হওয়ার পরে একটা পর্যায়ে যে ফুডটা কমতে থাকে, অনেক বেশি ফাস্টার রেটে কমতে থাকে আর কি, হ্যাঁ। ফুড রানস শর্ট, সেল গ্রোথ উইল ডিক্লাইন, হ্যাঁ, সেল গ্রোথ উইল ডিক্লাইন। ইন দ্য এন্ডোজেনাস গ্রোথ পিরিয়ড দ্য মাইক্রোঅর্গানিজমস কম্পিট ফর দ্য লিমিটিং সাবস্ট্রেট। হ্যাঁ, মাইক্রোঅর্গানিজম যেগুলো আছে, বেঁচে আছে, সেগুলো ওই যে অল্প যে খাবার থাকে, লিমিটিং সাবস্ট্রেট, এইটার জন্য কম্পিটিশন চলতে থাকে উইদিন দ্য মাইক্রোঅর্গানিজমস, হ্যাঁ। ইভেন টু মেটাবলাইজ দেয়ার ওন প্রোটোপ্লাজম। ওন প্রোটোপ্লাজম মানে হচ্ছে যে প্রতিটা সেলের ভিতরে যে সমস্ত লিকুইড এবং যে সমস্ত নিউট্রিয়েন্টস গুলো থাকে, এটা হচ্ছে প্রোটোপ্লাজম আর কি। তো অনেক সময় হয় কি, ওই মাইক্রোঅর্গানিজম গুলো ওই অন্য মাইক্রোঅর্গানিজমের মানে যে মানে ইয়েটা আর কি, বডিটা, ওইটা অনেক সময় ডিকে হতে থাকে, একসময় মরে যায়, ওগুলোকে তখন তারা কনজিউম করা শুরু করে আর কি, হ্যাঁ। The rate of metabolism decreases and starvation occurs. অনেক সময় এই starvation মানে কি, না খেয়ে থাকা আর কি, ওর ফুড নাই আর কি, ফুড শেষ হয়ে গেছে, তখন এই ঘটনাগুলো ঘটে আর কি, এন্ডোজেনাস গ্রোথ ফেজ আর কি। The rate of death exceeds the rate of reproduction. এই সময় তখন এই ডেথ হতে থাকে আর কি, সেলগুলো মরতে থাকে আর কি। Cells also become old, মানে ফুডের অভাবে কিছু সেল ডেথ হয়ে যায়, আবার সেলের মানে সেল তো ওল্ড হলে পরে এমনিতেই ডিকে হয়ে যায় আর কি, এমনিতেই তারা একটা লাইফ সাইকেল শেষ করেও তারা মরে যায় আর কি। এই ক্ষেত্রে দেখা যায় যে ডাই এক্সপোনেনশিয়ালি, এখানে সেল ডেথটা খুব এক্সপোনেনশিয়ালি হয়, ওই যে তোমার লগ গ্রোথের মতো, লগারিদমিক রেটে যেমন গ্রো করে, তেমনি এখানে তোমার এক্সপোনেনশিয়ালি ডাই অফ হয়ে যায় আর কি। দুইটা কারণে ডাই অফ হয়, একটা হচ্ছে যে কিছু কিছু সেল আছে যেগুলো বুড়ো হয়ে যায়, তার লাইফ সাইকেল শেষ হয়ে যায়, মরে যায়,
আরেকটা আছে যে এই ফুডের অভাবে তারা আর মানে বাঁচতে পারে না আর কি। সুতরাং এই কারণে এই ফেজের মধ্যে এসে সেল গ্রোথটা খুব র্যাপিডলি হয়, এক্সপোনেনশিয়ালি হয়। হ্যাঁ, দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ডেড সেলস, অনেক ক্ষেত্রে ওই যে সেল যেগুলো মরে যায়, যারা যে সমস্ত মাইক্রোঅর্গানিজম গুলো বেঁচে থাকে সেগুলো তখন ওই ডেড সেলটাকে তাদের ফুড হিসাবে ইউজ করে আর কি, রেজাল্টিং ইন ডিক্রিজ বোথ ইন পপুলেশন এন্ড দ্য মাস অফ মাইক্রোঅর্গানিজম। আলটিমেটলি যেটা হয় এই এন্ডোজেনাস ফেজে মানে সেলের পপুলেশন, মাইক্রোবায়াল পপুলেশনটা ডিক্রিজ করে এবং ইভেনচুয়ালি মাস অফ মাইক্রোঅর্গানিজমটাও ডিক্রিজ করে। হ্যাঁ, কিন্তু এই এন্ডোজেনাস ফেজটাই হচ্ছে তোমার সুয়েজ ট্রিটমেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফেজ আর কি। এর জন্য তোমাকে ওই অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসে বা বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট প্রসেসে আবার কিছু মাইক্রোবায়াল মানে ওই যে যেটা আমরা স্লাজের মধ্যে যে অংশটা চলে যায় সেখান থেকে আবার এটাকে রিসাইকেল ব্যাক করতে হয় আর কি, সেটা আমরা পরে দেখবো আর কি। ওকে, সো এটা হচ্ছে তোমার এন্ডোজেনাস গ্রোথ ফেজ। তাহলে এই চারটা ফেজের কথা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, এটা একটা এক্সপ্লেইন করতে পারবে খুব ইজিলি। এটা আমি ডিফাইন করে দিয়েছি কোন ফেজটা কি, এটা তোমরা যেন ঠিক মতো করতে পারো আর কি। Several external factors may affect the rate of biomass production and food utilization. These include temperature, pH, and toxins. এগুলো অনেক সময় এই তোমার এই মাইক্রোবায়াল গ্রোথ প্রসেসটাকে এফেক্ট করে আর কি। গ্রোথ রেট কনস্ট্যান্টস ইনক্রিজ with increasing temperature within the range of 0 to 55 degrees Celsius, with the corresponding increase in biomass production and food utilization. The pH of the surrounding microorganisms is also important. Microorganisms that degrade sewage organics function best near neutral pH with a tolerance range of 6 to 9, pH value of 6 to 9 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে তারা বেটার পারফর্ম করে আর কি। তো আমি যেটা এখানে তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আমাদের যে বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্ট হয়, সেই বায়োলজিক্যাল সুয়েজ ট্রিটমেন্টটা কিভাবে হয় রিঅ্যাক্টরের ভিতরে, আসলে মূল কাজটা কে করে? মূল কাজটা করে মাইক্রোঅর্গানিজমস। কেন করে? ওই যেহেতু সুয়েজের মধ্যে যে অর্গানিক্সটা থাকে সেটা তাদের ফুড হিসাবে কাজ করে। সুতরাং সেইখানে তাদের বিভিন্ন স্টেজে কিভাবে তারা গ্রো করে, কিভাবে তারা ডিকে হয়, এবং এইটাকে কিভাবে আমরা ইঞ্জিনিয়ারিং প্রসেসের মধ্য দিয়ে এই ব্যালেন্সটা আমরা কিভাবে মেনটেন করি, যে আমাকে ওখানে একটা সার্টেন লেভেল অফ মাইক্রোঅর্গানিজমস মেনটেন করতে হবে আর কি, সো দ্যাট ওই মাইক্রোঅর্গানিজম যেগুলো থাকে তাহলেই সে আমার সুয়েজের অর্গানিক্সটাকে রিমুভ করতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য কি সুয়েজ ট্রিটমেন্টের, বায়োলজিক্যালি আমরা যেটা করতে চাই, সুয়েজের থেকে যে অর্গানিক্সটা আছে সেটাকে আমরা রিমুভ করতে চাই। তো সেটা রিমুভ করার জন্য আমার মাইক্রোঅর্গানিজমস লাগবে। কিন্তু মাইক্রোঅর্গানিজমসের যে গ্রোথ এন্ড ডিকে ফেজটা আমরা দেখলাম, তাতে করে এন্ডোজেনাস ফেজে এসে তারা তো আর ফুড পাচ্ছে না আর কি। ফুড না পাওয়ার ফলে তারা ডিকে করে যাচ্ছে, তারা মরে যাচ্ছে, তখন আবার একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে। সেই জন্য আমরা আবার ওই যে সেকেন্ডারি ক্লারিফায়ারে যেখানে আমার এই অ্যাক্টিভ স্লাশটা চলে যাচ্ছে সেখান থেকে আবার একটা মানে রিসাইকেল করে সেই আবার রিঅ্যাক্টরের ভিতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে একটা মাস ব্যালেন্স তৈরি করার চেষ্টা করা হয়। এইভাবেই আসলে সুয়েজ ট্রিটমেন্টটা হয় আর কি। ঠিক আছে, আমরা এখন আরেকটা স্লাইডে যাচ্ছি। ওকে, তোমরা কি শুনতে পাচ্ছ সবাই?